আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বন্ধুরা, যদি আমরা একটা সেন্টেন্স দেখি যে আমি ফুটবল খেলি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি আমরা একটু ট্রান্সলেট করি তাহলে কিভাবে দাঁড়ানোর কথা যে আই ফুটবলের ইংরেজি কি? ফুটবল, খেলি, প্লে। তাহলে আমাদের হওয়ার কথা ছিল যে আই ফুটবল প্লে। আমরা যদি এইভাবে ট্রান্সলেট করি তাহলে কি আমাদের সেন্টেন্স তৈরি হচ্ছে? না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বাংলা সেন্টেন্স আর ইংরেজি সেন্টেন্সের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে বাংলাতে আমরা কাজ, যেটা কাজকে আমরা পিছনে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আজকে আমরা মিশন 15 দিনের ক্লাস নাম্বার 5 নিয়ে আসলাম। সো তোমরা জানো যে ইতিমধ্যে আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যেই কোর্সে আমরা বলেছি যে স্পোকেনের সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে একেবারে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি সেই প্রসেসটাই আমরা দেখাবো। সো তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের 4টি ক্লাস হয়ে গেছে। সো ওই ক্লাসগুলো খুবই বেসিক পার্ট ছিল। ওই ক্লাসগুলো যদি তুমি না করো অবশ্যই অনেক কিছু তুমি মিস করবে। সো আগে আমি রিকোয়েস্ট করতেছি প্রথমত তুমি ওই ক্লাসগুলো দেখে আসো। আর আরেকটি কথা, তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমরা কিভাবে ইংরেজিটাকে আয়ত্তে আনতে পারি। যে আমরা অনেকে এরকম বলো যে আমরা অনেক ক্লাস করি, অনেক কোর্স করি, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারতেছি না ফ্লুয়েন্টলি। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই বন্ধুরা, তোমরা যদি ইংরেজিতে কথা বলতে চাও ফ্লুয়েন্টলি তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ কি? এই ল্যাঙ্গুয়েজটা আমাদের নিজের মাতৃভাষা না। সো ওই ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা আয়ত্তে আনতে চাই তাহলে আমাদের ওই তাদের মেথডটা আমাদের কি অ্যাপ্লাই করতে হবে। তাদের মেথডটা কি? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে তোমাকে ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে তুমি একটা সুন্দর পরিবেশে তোমাকে, ওই পরিবেশই তোমাকে বাধ্য করবে ইংরেজি শিখতে। এখন তুমি কিভাবে ওই পরিবেশটা তৈরি করবে? তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। এই মনোভাব যদি তোমার মাথার মধ্যে তুমি নিয়ে থাকো অবশ্যই তোমাকে এই মনোবলই সাহায্য করবে তোমাকে ইংরেজিতে কথা বলতে। কারণ কি? তুমি যদি প্র্যাকটিস করো ডেইলি তাহলে দেখবে তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে সক্ষম। ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ ইউ ফলো দিস রুল, জাস্ট ওয়ান রুল। তোমাকে এই একটা রুল ফলো করতে হবে যে তোমাকে প্রত্যেক দিন চর্চা করতে হবে। দেখো, চর্চা করা ছাড়া, এই প্রসেস ছাড়া তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে এই যে আমরা চর্চা করব, তাহলে কিভাবে আমরা চর্চা করব যদি আমরা সেন্টেন্স তৈরি করতে না পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে কীভাবে প্রশ্ন তৈরি করা যায়, তারপরে কিভাবে আমরা বেসিক কনভারসেশন করব। সো এই কনভারসেশনগুলো আমরা তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে দিয়ে থাকবো, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার বাসায়। এখন আমরা ক্লাসগুলো দিতে পারবো, তোমাকে প্র্যাকটিস কিন্তু ধরিয়ে করাতে পারবো না। কারণ কি? আমাদের এই সক্ষমতা নেই। তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে তোমাকে কেউ ইংরেজি শেখাতে পারবে না। সো আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বন্ধুরা, যদি আমরা একটা সেন্টেন্স দেখি যে আমি ফুটবল খেলি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি আমরা একটু ট্রান্সলেট করি তাহলে কিভাবে দাঁড়ানোর কথা যে আই ফুটবলের ইংরেজি কি? ফুটবল, খেলি, প্লে। তাহলে আমাদের হওয়ার কথা ছিল যে আই ফুটবল প্লে। আমরা যদি এইভাবে ট্রান্সলেট করি তাহলে কি আমাদের সেন্টেন্স তৈরি হচ্ছে? না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বাংলা সেন্টেন্স আর ইংরেজি সেন্টেন্সের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে বাংলাতে আমরা কাজ, যেটা কাজকে আমরা পিছনে রাখি। আমরা এজ এ বাঙালি হিসাবে আমরা সবসময় কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। আমরা চাই যে অল্প কাজে যদি আমাদের বেনিফিট চলে আসে তাহলে কিন্তু আমাদের অনেক লাভবান হতে পারি। যেমন ধরো আমরা এরকম চিন্তা করি যে যদি অল্প প্র্যাকটিস করে ইংরেজি শেখা যেত তাহলে অনেক ভালো হতো, তাই না? সো এই যে অল্প প্র্যাকটিস করে যদি ইংরেজি শেখা যেত তাহলে সবাই ইংরেজি শিখতে পারতো। বই পড়ে যদি ইংরেজি শেখা যেত তাহলে সবাই ইংরেজিতে কথা বলতে পারতো, তাই না? তাহলে এই অল্প পড়ে আর অল্প প্র্যাকটিস করে কিন্তু ইংরেজি শেখা যাবে না, যেমনটা এজ এ বাঙালি হিসেবে আমরা করি। এটা কিন্তু করা ঠিক নয়। তাহলে দেখো যে আমরা যে বাংলা সেন্টেন্সে কাজকে কি সবসময় আমরা শেষে রাখার চেষ্টা করি। এই যে কাজগুলো, এগুলোকে আমরা শেষে রাখি। তাহলে কি হচ্ছে? আমাদের কাজকে শেষে রাখছি যে আমি ফুটবল খেলি, এই যে খেলি এটা কি শেষে আসছে। তাহলে আমাদের সেন্টেন্সটা কিভাবে হওয়ার কথা ছিল যে আই ফুটবল প্লে। ইংরেজিতে কি আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করি যে আই ফুটবল প্লে? এই সেন্টেন্সটা যদি আমি কাউকে বলি কি বলবে আমাকে কি বলবে এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু কারেকশন করি তাহলে আমাদের কিভাবে দাঁড়াচ্ছে? যে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এভাবে যে আই
এই হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে কি এই যে প্লে, প্লে ফুটবল, ফুটবল, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। এই যে আই প্লে ফুটবল, তার মানে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ব্রিটিশরা হচ্ছে এই ইংরেজি ভাষার উদ্ভাবক বা নেটিভ, তারাই হচ্ছে নেটিভ যারা ব্রিটিশ, তাদের এটা হচ্ছে দেশীয় ভাষা। সো তারা কি করে যে তারা সব সময় কাজকে প্রায়োরিটি দেয়, যার কারণে আমাদের দেশ আর তাদের দেশের একটা যে পার্থক্য সেটা তোমরা বুঝতেই পারতেছো। যে তারপরেও আমরা নিজের দেশকে এতটা ছোট করব না, আমরা চেষ্টা করব যে কি কাজে ফোকাস করার জন্য। তাহলে দেখতেছো আমরা যদি কাজে ফোকাস করি আমাদের দেশও কিন্তু আস্তে আস্তে কি ডেভেলপ হচ্ছে। সো আমরা সবসময় চেষ্টা করবো যে কাজে ফোকাস করতে। তাহলে কি দেখো আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এই যে আমাদের দেশের যে সেন্টেন্স বা আমাদের যে বাংলা সেন্টেন্স সেটাই কাজকে আমরা একেবারেই পিছনে রেখে দিয়েছি। আর ব্রিটিশরা কি করতেছে যে কাজ যে এই সেই কাজকে কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে, সাবজেক্টের পরেই তারা কাজকে প্রাধান্য দিচ্ছে। খেলা হোক বা না হোক, কিন্তু এই যে ফুটবল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যদি আরও দুই একটা সেন্টেন্স নিই তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমরা যদি এরকম বলি যে দেখো বন্ধুরা, আমরা যদি এরকম বলি যে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এই যে দরজাটি বন্ধ করো। দেখো বন্ধুরা, দরজাটি বন্ধ করো, এই যে বললাম যে ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তারা কিন্তু শুরুতেই কি কাজকে প্রাধান্য দিচ্ছে। যে এই যে দরজাটি বন্ধ কে করবে, কারা করবে, এটা কিন্তু মেইন না, কিন্তু কি কাজটা করতে হবে, আমাদের কি কাজটা করতে হবে, ক্লোজ দ্য ডোর। এখন যদি আমি বলি যে ক্লিন, ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য কি রুম, ক্লিন দ্য রুম, ক্লিন দ্য রুম, রুমটি পরিষ্কার করো, অথবা রুমটি পরিষ্কার করো, ক্লিন দ্য রুম, রুমটি পরিষ্কার করো। সো এই যে ক্লিন সেটা হচ্ছে কি আমাদের ভার্ব, এই যে ক্লিন, এই ক্লিনটা হচ্ছে কি ভার্ব। তাহলে কি ব্রিটিশরা সবসময় এই কাজের দিকে ফোকাস দিচ্ছে, তারা কি কাজের দিকে ফোকাস দিচ্ছে, মানে কি সবসময় তারা কাজকে প্রাধান্য দিচ্ছে, ভার্বকে তারা প্রাধান্য দিচ্ছে। আর আমরা যদি আমাদের যে বাংলা সেন্টেন্সের দিকে একটু তাকাই, যদি আমরা বলি যে এরকম যদি বলি যে সে আমার ভাই, এই যে সেন্টেন্সটা বন্ধুরা, সে আমার ভাই, এখানে কি কোনো ভার্ব আছে? না, এখানে কোনো ভার্ব নেই। তারপরে আমরা যদি এরকম বলি যে আজ শনিবার, শনিবার, এই যে সেন্টেন্সটা, এখানে কি কোনো ভার্ব আছে? নাই। এই ভার্ব ছাড়াও কিন্তু আমরা বাংলাতে সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু ইংরেজিতে যদি আমরা যে কোনো সেন্টেন্স, সেটা কোনো অ্যাকশন ভার্ব হোক, মানে অ্যাকশন কোনো কাজ হোক, অথবা কোনো ধরনের একটা সেন্টেন্স হলেই হয়, সেই সেন্টেন্সে তুমি ভার্ব খুঁজে পাবে, কিন্তু বাংলাতে তুমি ভার্ব খুঁজে পাবে না। দেখো এখানে সে আমার ভাই, এখন যদি আমি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়াচ্ছে যে হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। তাহলে এই যে ইজ, এটা কি, এটা হচ্ছে একটা ভার্ব, এই যে ইজ এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে কি আমরা যদি এরকম বলি যে সে আমার ভাই, হি মাই ব্রাদার, এই সেন্টেন্সটা যদি আমরা বলি তাহলে আমরা এরকম দাঁড়াচ্ছে না বন্ধুরা যে সে অর্থ কি হি, মাই অর্থ আমার, ব্রাদার অর্থ কি ভাই, তাহলে সে আমার ভাই, হি মাই ব্রাদার, এই সেন্টেন্সটা কি কারেক্ট? না। কারণ কি আমরা জানি যে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হলে একটা ভার্ব লাগবে, বাংলাতে যেটা আবশ্যক নয়, যেটা বাংলাতে আবশ্যক নয় যে একটা ভার্ব তোমার লাগবেই, কিন্তু ইংরেজিতে একটা ভার্ব লাগবেই, অবজেক্ট যাই হোক, অবজেক্ট যদি আমরা নাও দিই তাহলে কিন্তু হয়। যেমন আমি যদি এখানে হি ইজ, তাহলে কি এই যে ভার্বটা, এই ভার্বটা না দিলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা তৈরি হচ্ছে না। তাহলে আমরা যদি এই সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি ভার্ব দিতে হয়। তাহলে হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। এখানে ইজ হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, একটা ভার্ব, কিন্তু এই ভার্ব না হলে কিন্তু এখানে সেন্টেন্স তৈরি হচ্ছে না। আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কি হবে, আমাদের একটা সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অবজেক্ট। এই যে অবজেক্ট, এটা এতটা আবশ্যক নয় যতটা আবশ্যক আমাদের ভার্ব। তাহলে কি সাবজেক্টের পরপরই আমাদের ভার্বকে খুঁজতে হবে। বাংলা বাক্যে কোথায় ভার্ব আছে আমাদের এটা খুঁজতেই হবে। তাহলে কি যখনই আমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে যাব তখন কিন্তু আমাদের সাবজেক্টের পরে ভার্বটা খুঁজতে হবে, এই ভার্বকে প্রাধান্য দিতে হবে। অবজেক্ট যদি আমরা নাও পাই তাও কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি করা হবে। যেমন আমি যদি এরকম বলি যে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই। এখানে আই হচ্ছে কি আমাদের সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর এই যে এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এই যে আমি বাজারে যাই, এই যে বাজারে, এটা কি অবজেক্ট। তাহলে আমরা যদি এই অবজেক্টটা এখন মুছে ফেলি তাহলে কি আমাদের সেন্টেন্স তৈরি করা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কিন্তু বন্ধুরা আমরা যদি বলি যে আই গো আমি যাই, তাহলে কিন্তু একটা অর্থ আমাদের দিচ্ছে। এখানে অবজেক্ট ছাড়াও কিন্তু আমাদের একটা অর্থ আসছে যে আই গো আমি যাই। এখানে কিন্তু সেন্টেন্স অপূর্ণ থাকছে না। কিন্তু বাংলা বাক্যে যদি আমরা কি অবজেক্ট না দেই তখন কিন্তু আমাদের কি সেন্টেন্স কিন্তু অপূর্ণ থেকে যায়। ওকে, সো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ইংরেজি বাক্যে আমাদের ভার্বকে সবসময় প্রাধান্য দিতে হবে সাবজেক্টের পরপরই। সাবজেক্ট দেওয়ার পর কি আমরা একটা ভার্ব খুঁজবো। সো এখন আমরা এরকম 5টি সেন্টেন্স দেখব। সো বন্ধুরা এখন আমরা এই 5টি বাক্য দেখব, যে 5টি বাক্যতে আমাদের এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি এরকম বলি যে আমি প্রতিদিন সকালে রাস্তায় দৌড়াই, তাহলে আমি কি বলছি যে আমাদের প্রথমত সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি? এই যে আমির সাবজেক্ট হচ্ছে আই, তারপরে কি তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ভার্ব, ভার্বকে খুঁজে বের করা। তাহলে ভার্ব কিভাবে খুঁজে বের করব? এই যে প্রতিদিন সকালে কি রাস্তায় দৌড়াই, কাজটা কি এখানে? দৌড়ানো। তাহলে এই যে দৌড়ানো, এই যে দৌড়ানোর ইংরেজি কি বন্ধুরা? সেটা হচ্ছে রান। তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্টের পর একটা ভার্ব নিতে হবে। তাহলে রান, এই যে রান, আই রান কি কোথায় দৌড়াই? রাস্তায় দৌড়াই। তাহলে কি আমি প্রতিদিন সকালে রাস্তায় দৌড়াই। তাহলে আই রান অন দ্য রোড, আই রান অন দ্য রোড এভরিডে। তাহলে কি হবে বন্ধুরা? যে আই রান অন দ্য রোড ইন দ্য মর্নিং এভরিডে ডে। তাহলে তোমরা অনেকে মনে করো যে আমরা সেন্টেন্স কি বড় করতে পারি না। সেন্টেন্স বড় করাটা ম্যান্ডেটরি নয়। এজ এ বিগিনার হিসেবে তোমাকে আগে বুঝতে হবে যে কিভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে। দেখো বন্ধুরা আমরা কিন্তু এই সেন্টেন্সটা অনেক বড় করতে পারি। তাছাড়াও যদি আমরা এই অবজেক্টকে, এই যে অবজেক্ট বা এই এক্সটেনশনকে বাদ দিয়ে দিই তখনই কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে যাচ্ছে। যে আই রান, আমি দৌড়াই, এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, তাই না? এটা একটা পরিপূর্ণ কি অর্থ দিচ্ছে যে আই রান, আমি দৌড়াই। এখন যদি বলি যে আই রান অন দ্য রোড ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রত্যেক দিন সকালে রাস্তায় দৌড়াই। এই যে এক্সারসাইজ করার জন্য প্রত্যেক দিন সকালে কি সকলেই মোটামুটি ম্যাক্সিমাম পিপল যারা এক্সারসাইজ করে তারা প্রত্যেক দিন সকালে কি রাস্তায় দৌড়ায়। তারপরেরটা যদি আমরা বলি যে তারা ছবি আঁকে, এই যে তারা, এই যে আঁকা, এই আঁকা ইংরেজি কি বন্ধুরা? ড্র। তাহলে তারা ছবি আঁকে, দে ড্র পিকচার, দে ড্র দ্য পিকচার, মানে কি তারা ছবি আঁকে। এখানে কি দে হচ্ছে সাবজেক্ট, ড্র হচ্ছে ভার্ব, তারপরে কি ছবি আঁকা। এই যে আঁকা, এই যে ছবি আঁকা, এই যে কাজটা কি ড্র। তার মানে কি সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে? ভার্ব দিতে হবে। দে ড্র দ্য পিকচার, তারা ছবি আঁকে। তারপরেটা যদি আমরা বলি যে সে সপ্তাহে একদিন বাজারে যায়, এই যে দেখো বন্ধুরা এখানে অনেক বড় করে লিখেছি। কারণ কি যে তোমরা অনেকে চিন্তা করো যে সেন্টেন্স কিভাবে বড় করা যায়। সেন্টেন্স কিন্তু আমরা বড় করতে পারবো যখনই আমরা কি when you will be able to understand preposition, causative verb, connector, everything, then you will be able to make a long sentence. Okay, so don't worry about that. এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই পুরো কোর্সে তুমি সব কিছুই পেয়ে যাবে। তারপরে হচ্ছে যে সে সপ্তাহে একদিন বাজারে যায়, সে সপ্তাহে একদিন বাজারে যায়, একদিন কি সপ্তাহে বাজারে যায়। এই যে যাওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। হি, সে হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে হিয়ের পরে কি হবে? গোজ হবে। কারণ কি এখানে গো, এই যে যাওয়া, এটার ইংরেজি কি? গো। গো অর্থ কি? যাওয়া। এটা হচ্ছে আমাদের ভার্ব।
আর হি হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তাহলে কি হবে যে হি এর পরে গো হবে নাকি গোজ হবে, কারণ কি এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের শেষে এস বাই এস আমাদের কি যোগ করতে হয়, সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখবো যে কোন কেন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। ওকে, আর কোন কোন সাবজেক্টের সাথে আমাদের ভার্বের শেষে ইএস বাই ইএস যোগ করতে হয় সেটা আমরা নেক্সটে কোনো ক্লাসে দেখবো। সো আমরা যদি এরকম বলি যে হি গোজ টু মার্কেট কি হি গোজ টু মার্কেট ওয়ান ডে ইন আ উইক, একদিন কিন্তু বলছি যে সে একদিন বাজারে যায়, তাহলে কি হবে সাবজেক্টের পরে আমাদের ভার্বটা নিতে হবে, হি তারপরে কি গোজ, এটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে হি গোজ টু মার্কেট ওয়ান ডে ইন আ উইক, একদিনে কি সপ্তাহে একদিন বাজারে যায়, ইন আ উইক ওয়ান ডে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরে যদি বলি যে সে ইংরেজি শিখায়, এই যে শিখানো এটা কি টিচ, তাহলে এটা হচ্ছে কাজ, তাহলে আমাদের কি হবে সে হি কি হবে টিচেস, কারণ কি এই যে ভার্বের শেষে এস বাই এস কি যোগ করতে হবে, তাহলে হি টিচেস ইংরেজি, তাহলে কি সে ইংরেজি শিখায়, হি টিচেস ইংলিশ, সে ইংরেজি শিখায় এভাবে। তারপরে হচ্ছে যে তুমি বাড়ি তৈরি করো, এই যে তৈরি করা, এই তৈরি করা হচ্ছে আমাদের কাজ, তাহলে তুমি বাড়ি তৈরি করো, তুমি সাবজেক্ট কি ইউ, তারপরে কি তৈরি করা মেক, তাহলে ইউ মেক হাউস, তুমি বাড়ি তৈরি করো, এই যে বাড়ি ইংরেজি হচ্ছে হাউস আর মেক হচ্ছে তৈরি করা, সেটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব দিব তারপরে অবজেক্ট দিব, তার মানে কি আমাদের সব সময় ফোকাস থাকবে কোথায় সাবজেক্টের পরে ভার্বে, যেখানেই আমরা এরকম সেন্টেন্স দেখবো বাংলা সেখান থেকে আমাদের আগে কাজটাকে খুঁজে বের করে নিতে হবে, তারপরে সাবজেক্টের পরে ভার্ব বসিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইউ মেক হাউস, তুমি বাড়ি তৈরি করো। সো বন্ধুরা আমরা কিন্তু এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, যদি এই ক্লাসটা দেখে তুমি উপকৃত হয়ে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, স্টিল রিমেন ভেরি ফাইন। আসসালামু আলাইকুম।